প্রতিটা ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্ট প্রকাশ পাওয়াটাই স্বাভাবিক ব্যাপার। তাহলে সেই ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্ট আজ পর্যন্ত আমরা কেন পেলাম না? তাহলে কি তিনি আজও আমাদের মধ্যে কোথাও একটা রয়ে গেছেন? দলের অগোচরে কাকপক্ষিত টের পেত না মধ্যরাত্রে তিনি একা কোথায় যেতেন। নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম টু জয় টক বাই শ্রী। প্রথমেই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেভাবে আমার চ্যানেলকে সাপোর্ট করছেন, আমার পাশে রয়েছেন, আমার পডকাস্টকে পছন্দ করছেন, তার জন্য আপনাদের অসংখ্য ভালোবাসা এবং স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভকামনা। আজকে যে ব্যক্তিকে নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, সেই ব্যক্তিটি সম্পর্কে বলতে গেলে তার প্রতি আবেগ, তার প্রতি ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধায় গলাটা এমনিতে একটু ধরে আসে। তাই হয়তো অনেক ভাষাই হয়তো বলতে পারবো না, কিন্তু এইটুকু বলতে পারি, আজকের যে ঘটনাটি বা যে দিকটি আমরা দেখতে যাচ্ছি, এই দিকটি আপনারা অনেকেই হয়তো জানেন না, আমিও জানতাম না, কিন্তু যখন জেনেছি তার প্রতি কিন্তু শ্রদ্ধা আরো অনেক বেশি বেড়ে গেছে। ছোটবেলায় যখন নিজের আইডিয়ালের উপরে 500 ওয়ার্ডসের আর্টিকেলস লিখতে দিত, তখন সেই 500 ওয়ার্ডসটা অনেক কম পড়তো। আজকেও তাই হবে হয়তো, কিন্তু আমি আজকে এমন একটি তার রূপ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, সেটা কিন্তু আপনাদের জানা উচিত। কারণ আজকের পডকাস্ট থেকে দুজন আইডিয়ালের কথা আমরা জানবো। এই দুটো মানুষই আমার কাছে ভীষণভাবে আইডিয়াল, আপনাদের কাছেও তাই। তাহলে চলুন আমরা জানি যে এই দুজন আইডিয়াল কে এবং কি বা তাদের যোগসূত্র এই মধ্যরাত্রে। নেতাজি এবং তার আজাদ হিন্দ ফৌজ তখন সিঙ্গাপুরে, জার্মান এবং আজাদ হিন্দ ফৌজ তখন রীতিমতো প্রশিক্ষণে ব্যস্ত ব্রিটিশদের এগেনস্টে হানা দেওয়ার জন্য, অর্থাৎ কিনা ব্রিটিশদের এগেনস্টে যুদ্ধ লড়াই করার ঠিক আগের মুহূর্তে। সেই সময় নেতাজি রীতিমতো গা ঢাকা দিয়ে রয়েছে, আর তার দলের লোকেদের কাছে যে মানুষটি শুধুই একটা ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ তা নয়, তার দলের কাছে নেতাজি ছিল এক শক্তি। তাই তারা তাদেরকে চোখে হারাতো। দলের লোকেদের কাছে সবসময় এটা মনে হতো যে তাদের যে শক্তি, তাকে যেন কেউ কোনো রকম ভাবে তাদের কাছ থেকে সরিয়ে নিতে না পারে। কিন্তু নেতাজি তো নেতাজি, তাকে সরিয়ে নেবে এটা কার শক্তি আছে? এমনকি রাতে 2টো থেকে 2:30টার সময় তিনি তার দলের কাউকে না নিয়ে মধ্যরাতে তিনি কোথায় চলে যেতেন। তাহলে চলুন জানি যে সেই মধ্যরাত্রে তিনি সাথে করে কাউকে না নিয়ে একাকী সিঙ্গাপুরে কোথায় যেতেন। সিঙ্গাপুরে থাকবার সময় নেতাজি মাঝে মাঝেই মধ্যরাত্রে সকলের অগোচরে একাকী চলে যেত, কিংবা হয়তো কখনো কখনো নিজের গাড়ির ড্রাইভারকে সাথে নিয়ে। কিন্তু দলের সবাই প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ত। নেতাজি কখনো বলে যেত, তোমরা শুয়ে পড়ো, আমার আসতে দেরি হবে। তাকে যেহেতু সবাই ভয় পেত, শ্রদ্ধা করত, ভক্তি করত, ভালোবাসত, সেহেতু ভয় আর তাকে কেউ জিজ্ঞেস করতে পারতো না যে আপনি যাচ্ছেন কোথায়, আমরা যে বড় চিন্তায় থাকি। তিনি এইটুকুও জানতেন না তাঁর চলে যাওয়াতে বাকি লোকগুলো কিন্তু সারা রাত্রি জেগে বসে থাকতো তিনি কখন ফিরে আসবেন। তাই একদিন তারা সেই গোপন তথ্যটি জানার চেষ্টা করলো, যাতে তাদের প্রিয় নেতার যেন কোনো বিপদ না হয়। কিন্তু তারা কি জানতে পারলো জানেন? দলের নেতারা জানতে পারল তাদের প্রিয় নেতা আর কোথাও নয়, তাঁর নেতার কাছে যায়, অর্থাৎ তাঁর আইডিয়াল স্বামী বিবেকানন্দর কাছে। যদিও নেতাজির সাথে স্বামী বিবেকানন্দ কোনোদিন দেখা হয়নি, কিন্তু স্বামী বিবেকানন্দের দেখানো পথেই নেতাজি হেঁটেছিল। নেতাজি তাঁর নেতার কাছ থেকে, অর্থাৎ স্বামী বিবেকানন্দর কাছ থেকে যে শক্তি পেত, শিশিমা এবং শ্রী রামকৃষ্ণ দেবের কাছ থেকে তিনি যে অসম্ভব আকর্ষণ অনুভব করতেন, তিনি মধ্যরাত্রে নিজের শক্তিটুকু আবার নতুনভাবে জাগিয়ে তুলতে, আবার দেশকে আবার রাস্তা দেখাতে, যুব সমাজকে আবার নতুন করে রাস্তা দেখাতে তিনি প্রতিদিন মাঝরাত্রে সে আশ্রমের দিকে ছুটে চলে যেত। কারণ তিনি এক অসম্ভব প্রবল আকর্ষণ অনুভব করতেন। সমস্ত দিন মান তাঁর কর্মসূচির কাজে ভিড়ে ঠাসা। দিনের বেলায় তাই সময় হতো না। কখনো কখনো গভীর রাত্রে সব কাজকর্ম সেরে শুতে যাওয়ার সময় ড্রাইভারকে ডেকে বলতেন, গাড়ি বার করো, আশ্রমে যাব।
কিন্তু দলের নেতারাও তো তলে তলে সেই মিশনে স্বামীজিদের সাথে কথা বলে রেখেছিলেন। তাদের প্রিয় নেতা যে মধ্যরাত্রে তাদেরকে ছেড়ে আশ্রমে চলে যান, তাই স্বামীজিরাও নেতাজির ভূমিকা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল। তাই একজন প্রত্যক্ষদর্শী আমাদেরকে জানাচ্ছেন, ওর অজান্তে তৎক্ষণাৎ রামকৃষ্ণ মিশনে ফোন করে দিতাম। স্বামীজির সঙ্গে আমাদের তলায় তলায় বন্দোবস্ত করাই থাকতো। আমাদের টেলিফোন পেলেই ওরা সচকিত হয়ে উঠতেন। ওর গাড়ি আশ্রমে পৌঁছালেই তাঁরা আবার ফোন করে আমাদের জানিয়ে দিতেন। আমরা জেগে বসে থাকতাম। আবার ঘন্টা 2-3 পরেই বেজে উঠত টেলিফোন। স্বামীজিরা জানাতেন, এইমাত্র নেতাজির গাড়ি রওনা হয়ে গেল। আমরা নেমে আসতাম নিচে। রাতের নির্জন রাস্তায় এই পথটুকু গাড়িতে যেতে মিনিট 15 থেকে 20 মতো লাগে। শুনেছি মিশনে পৌঁছে নেতাজি ফৌজি পোশাক খুলে ফেলতেন, পরতেন গেরুয়া রঙের একটি সিল্কের ধুতি, নগ্ন গাত্রে শুধুমাত্র সিল্কের উত্তরীয়। ওর হাত ব্যাগে সবসময় থাকতো 3টি জিনিস, একটি পকেট এডিশন গীতা, একজোড়া বাড়তি পরবার চশমা, আরেকটি রুদ্রাক্ষের জপমালা। ঠিক জানা নেই জনশ্রুতি ওই 3টে অমূল্য সম্পদ নাকি একদিন মৌলভী জিয়াউদ্দিনের সহযাত্রী হয়ে রওনা হয়েছিল এলগিন রোডের বাড়ি থেকে কালো রঙের BLA 7169 গাড়িতে। তারপর আফগানিস্তান, মস্কো, ইটালি, জার্মানি, মাদাগাস্কার, টোকিও, ব্যাংকক ঘুরে এসে পৌঁছেছে এই সিঙ্গাপুরে। দরজার বাইরে পড়ে থাকতো টুপি, ব্রিচেস, টপ বুট। রুদ্ধদ্বার কক্ষে পটের সামনে ধ্যানে বসতেন উনি। সিংহাসনের মাঝখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এপাশে শ্রী শ্রী মা ও ওপাশে স্বামী বিবেকানন্দ। মহারাজ জেলে দিয়ে যেতেন কয়েকটি ধূপ, নিভিয়ে দিতেন বৈদ্যুতিক আলো, পিল সুজের উপর জ্বালিয়ে দিতেন প্রদীপ বেদির পাদমূলে। আমাদের টেলিফোন পেলেই বাইরে ব্ল্যাক আউট, নিশ্চিন্দ্র তমসা, জাপানি সাইরেনের তীক্ষ্ণ শীতকার, কখনো বা কার্পেট বোম্বিংয়ের নির্বিচ্ছিন্ন বিস্ফোরণ, আর ঘৃত প্রদীপ জ্বলা সাধন কক্ষে সমঙ্কায় শিরোগ্রীব এক সন্ন্যাসী নিবাত নিষ্কম্প দীপশিখার পাশে বসে আছেন। তারই উপমান হয়ে প্রহরের পর প্রহর ইম্ফল, কোহিমা, এমনকি গোটা ভারতবর্ষটা ছায়া হয়ে বিন্দু হয়ে মিলিয়ে যেত ক্রমে চৈতন্যময় জগতে। পরম জ্যোতির্ময়ের ভিতর বিলীন হয়ে যেত মুক্তিকামী এক জীবাত্মা। যে মানুষটিকে দেখে লক্ষ লক্ষ ভারতবাসী, যে মানুষটিকে দেখে অনেক যুব নেতা শক্তি পেয়েছিল, সেই মানুষটি তার শক্তি পেত তার আইডিয়াল স্বামীজির কাছ থেকে এবং শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এবং সারদামণি মায়ের কাছ থেকে। তাই তিনি তার নিজের শক্তিটুকু আবার জ্বালাতে রাতের অন্ধকারে একাকী চলে যেতেন সেই মিশনে এবং সেখানে গিয়ে এক মনে ধ্যানে লিপ্ত হয়ে যেতেন। সেখান থেকেই তিনি হয়তো এক আধ্যাত্মিক শক্তি পেত। কিন্তু এই নেতাজির এক অদ্ভুত এই রূপ আমাদের কাছে হয়তো কিছুটা অজানা ছিল। হ্যাঁ, আমরা জানতাম তার আইডিয়াল স্বামী বিবেকানন্দ ছিল ঠিকই, কিন্তু তিনি যে তার সাথে একটি গীতা এবং রুদ্রাক্ষের মালা রাখত এবং রাতের অন্ধকারে তিনি যে ধ্যানে মগ্ন হয়ে যেত, সেটি হয়তো আপনাদের অনেকেরই অজানা ছিল। আজকে যে দুজন ব্যক্তির কথা বললাম, আমি খলপ করে বলতে পারি যে এই দুজন ব্যক্তি শুধুই আমার আইডিয়াল নন, শুধু বাঙালিদের আইডিয়াল নন, শুধু ভারতবাসীদেরই নন, সারা বিশ্বের মানুষের কাছে এই দুজন ব্যক্তি সত্যি আইডিয়াল। আসলে আমরা এখনো মনোপ্রাণে মেনে নিতে পারি না যে নেতাজি আমাদের সঙ্গে নেই। আমাদের কাছে এখনো মনে হয় যে তিনি এখনো আমাদের সাথে বোধহয় কোথাও একটা শরীরের সঙ্গেই রয়ে গেছেন। তিনি তো আমাদের স্মৃতিতে রয়েছেন ঠিকই, তিনি আমাদের এথিক্সের সঙ্গে জড়িয়ে রয়েছেন ঠিকই, মনে হয় যেন তিনি বোধহয় এখনো ছদ্মবেশে আমাদের সাথে কোথাও না কোথাও ঘুরে বেড়াচ্ছে, তাই নয় কি? আসলে এই দুজন ব্যক্তি যুব সমাজকে শিখিয়ে গেছে যে পশুবৃত্তি ছেড়ে নিজের ডিভাইন পাওয়ারকে কি করে অ্যাক্টিভ করা যেতে পারে।
কি করে নিজের চোখে নিজে হিরো হয়ে উঠতে পারা যায়। আসলে সেটা খুব দরকার আছে। আমি যদি আমার চোখে হিরো হয়ে উঠতে না পারি, তাহলে তো আমি বোধহয় অন্যের চোখেও হিরো হয়ে উঠতে পারবো না। তাই নিজেকে চেনা, নিজেকে বোঝা এবং ডিভাইন পাওয়ার কি করে অ্যাক্টিভ করতে হয়, তবে গিয়ে যে পৃথিবীর সমস্ত শক্তিকে নিজের মধ্যে আনা যেতে পারে, সেটা এই দুজন ব্যক্তি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। তাই এই স্বাধীনতা দিবসের দিনকে দাঁড়িয়ে এইটা বলতে পারা যায়, যারা ভগবানে বিশ্বাসী নন বা যারা ভগবান দেখেননি, তারা এই দুজন ব্যক্তিকে দেখাটাই বা মানাটাই তাদের কাছে ভগবানের সমান। কারণ আমি মনে করি যে এই দুজন ব্যক্তি ভগবানের স্বরূপ বই, আর কিছু নয়। আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আপনাদের আবারও বলছি স্বাধীনতা দিবসের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা, এবং আপনারা যেভাবে আমার চ্যানেলকে সাপোর্ট করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম ভাবে আমার পাশে থাকবেন, এইভাবেই আমাকে কমেন্ট করবেন, ভিডিওকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। তাহলে আজকে আসি, সবাই ভালো থাকবেন, টাটা।